নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এসআইআর করার পর বিহারে কিন্তু ভোট প্রথম পর্যায়ের ভোট হয়ে গেছে গতকাল, আপনারা জানেন সেটা। 121টা 243টার মধ্যে 121টা কেন্দ্রে কিন্তু ভোট হয়েছে এবং যে যে জায়গায় ভোট হয়েছে 5 বছর আগের পরিসংখ্যান আমরা একটু আপনাদের সামনে তুলে দেবো। তারপর গতকালকে ভোটের পর কি হতে পারে, বিহারের ভোটের হাওয়া কোন দিকে, সেটা আমরা আজকের পর্বের প্রথম দিকে রাখছি। এবং তারপর এসআইআর নিয়ে কিন্তু বাকযুদ্ধ চলছে শাসক এবং বিরোধীর মধ্যে রাজ্যে। আবার এর মধ্যে নির্বাচন কমিশনের কাছে হলফনামা চেয়েছে হাইকোর্ট, আপনারা সেটাও জানেন। আবার তার সঙ্গে ট্রাম্প বৈচিত্র্যময় একটি চরিত্র, তাকে নিয়েও কিন্তু আমরা আজ আলোচনা করব আমাদের আজকের পর্বে। অর্কবাবু সরকার আমার বাঁদিকে বসে আছেন, যাকে আপনারা প্রতিটি পর্বে দেখেন হট সিটে হট টকে, এবং যার বিশ্লেষণ আপনারা শোনেন রাজ্য থেকে, দেশ থেকে, আন্তর্জাতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমে বিহারে 2025-এর যে ভোট হচ্ছে গতকাল 121টা কেন্দ্রে, 2020-র একটু ডেটা আপনাদের সামনে আমরা রাখি, তারপর আমরা অ্যানালিসিসে ঢুকবো। যে কেন্দ্রে কাল ভোট হয়েছে 121টা কেন্দ্রে, এসআইআর পড়ার পর কিন্তু ভোট হচ্ছে, মনে রাখবেন। গত 2020 সালে সেখানে এই 121টার মধ্যে 61টা পেয়েছিল মহাগঠবন্ধন আর 59টা পেয়েছিল এনডিএ। তার মধ্যে যদি স্পেসিফিকভাবে আমরা দেখি, আরজেডি পেয়েছিল 42টা, আর বিজেপি পেয়েছিল 32টা এবং জেডিইউ 23টা। মানে গতকালকে 121টার মধ্যে 2020-র রেজাল্ট বললাম। পার্সেন্টেজ হিসেবে যদি আমরা দেখি, সেখানে কিন্তু মহাগঠবন্ধন 38% এবং এনডিএ 36%। আর উল্লেখযোগ্যভাবে 18% পেয়েছিল, কিন্তু 18% ভোট পেয়েছিল অন্যান্যরা, কিন্তু তারা কোনো সিট পায়নি। এই 18% কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার কি দাঁড়াচ্ছে, যেখানে যেখানে গতকাল ভোট হয়েছে, কি হতে পারে এবং কোন দিকে হাওয়া, আমরা এই নিয়ে প্রথম পার্টে রাখছি। অর্কদা, আমরা অ্যানালিসিস তুলে ধরলাম 2020 সালে এবং গতকালকে ফার্স্ট ফেজ হলো, আপনার বিশ্লেষণ। প্রথম কথা, এবার ভারী বহুমত নিয়ে আরেকবার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। সর্বকালীন রেকর্ড হয়েছে টার্ন আউটে বিহারে। এত মানুষ কখনোই বিহারে ভোট দেননি। এটা প্রতিষ্ঠান বিরোধী ভোট নয়, এটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার পক্ষে ভোট। এটা লালু রাবড়ির জঙ্গল রাজের বিরুদ্ধে বিহারের মানুষের সুশাসন বাবু নীতিশ কুমারের পক্ষে ভোট। এক্সিট পোল তো আমি করছি না, কিন্তু আমি যা খবর পেয়েছি, এবারে এনডিএ বিহারে রেকর্ড করতে চলেছে। আমার ধারণা এটা এক্সিট পোল নয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যা খবর পাচ্ছি, কারণ এক্সিট পোল তো এখন করা যাবে না, নির্বাচন কমিশনের নিয়ম আচরণ বিধি আছে। আর আমি এক্সিট পোল করছিও না ব্যক্তিগতভাবে। যা যা খবর পেয়েছি বিহার থেকে, তার থেকে এইটুকু বলতে পারি, যেটা বিভিন্ন পোলস্টাররা বলবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন সংস্থাকে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল নিয়োগ করবে। যদি আমার প্রাপ্ত ফিডব্যাক ঠিক থাকে, এখনো দ্বিতীয় পর্যায়ের ভোট হয়নি, আরও 122টা কেন্দ্রে ভোট হবে 11 তারিখ। আমি সব মিলিয়ে বলতে পারি এনডিএ ন্যূনতম পাবে 133টা আসন, ন্যূনতম। এনডিএ শুধু এনডিএ জোট, এনডিএ জোট, তাতে বিজেপি, জেডিইউ, রামবিলাস পাসওয়ানের দল, উপেন্দ্র কুশওয়াহার দল, জিতন রাম মাঝির হাম, ন্যূনতম 133 আউট অফ 243। এটা হচ্ছে মিনিমাম। ওকে, আপার লিমিটটা আমি বলছি না, ওটা 160-70 পর্যন্ত যেতে পারে, ক্লিন সুইপ। ক্লিন সুইপ। আর আরজেডির নেতৃত্বে যে মহাগঠবন্ধন, তারা সর্বোচ্চ পেতে পারে 90টা আসন, সর্বোচ্চ, ম্যাক্সিমাম লিমিট। কমতে পারে, বাড়বে না। আর ধরুন এনডিএ 133ই পেল, মহাগঠবন্ধন 90টা পেল, তাহলে বাকি 20টা পাবে আসাদুদ্দিন ওয়েসির মিম, প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, ওই ইন্ডিপেন্ডেন্ট মিলিয়ে তারা বাকি 20টা। এবার এনডিএ যদি 150টা পায়,
আর মহাগঠবন্ধন ধরুন 90টা পেল, তাহলে আদার্সটা অনেক কম পাবে। আর এনডিএ 150টা পেলে মহাগঠবন্ধন 90টা পাবে না, মহাগঠবন্ধনে আসন কমে যাবে তখন 75-80, একেবারে ক্লিন সুইপ হতে চলেছে। এবার যে ভোট বেশি পড়েছে এটা প্রতিষ্ঠান বিরোধী ভোট নয়, জেনারেলি তাই ট্রেন্ড থাকে, এটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার পক্ষে ভোট। বেশ, গতকাল যে যে জায়গায় ভোট হয়েছে অর্কদা, সেগুলো কিন্তু জেনারেলি যা ট্রেন্ড দেখা গেছে 2020 সালে সাধারণত সেখানে কিন্তু মহাগঠবন্ধন অর্থাৎ আরজেডিরই প্রভাব বেশি, এবং সেই অ্যাসপেক্টে গতকাল যা ভোট হয়েছে এবং ডেপুটি সিএমকে সেখানে হ্যাকল করা হয়েছে, সে কীভাবে দেখছেন? আরজেডি প্রভাব বেশি, ঠিক আছে, সেটা আগের বার ছিল, এবারে সমস্ত অ্যারিথমেটিক অন্যরকম হয়ে গেছে। এবার ঢেলে ভোট পাচ্ছে নীতিশ কুমার আর এনডিএর প্রার্থীরা। মহিলা ভোটাররা নীতিশকে, বিজেপির জোটকে সমর্থন করছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়ে দিয়েছিলেন নীতিশ কুমার, তার একটা প্রভাব পড়েছে। নীতিশ কুমারের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির কোনো অভিযোগ নেই। আরজেডি ক্ষমতায় এখনো আসেনি, ক্ষমতায় আসার গন্ধ পেয়েই যাদবরা দাপাদাপি শুরু করেছেন, তাই যাদবদের বিরুদ্ধে বিহারে অন্যান্য সব কাস্ট একটা হয়েছে এবং তার সুফল এখানে এনডিএ পাচ্ছে। ঠিক যেমন হরিয়ানাতে জাটরা ছড়ি ঘোরাবে এই আশঙ্কায় অন্যান্য সবাই একজোট হয়ে বিজেপির পক্ষে দাঁড়িয়েছিল, এখানেও ঠিক যাদব ডমিনেন্স ফিরে আসবে, লালু দল ক্ষমতায় আসলে আবার যাদবরা লাঠি ঘোরাবে সর্বত্র, এই আশঙ্কা থেকেই অন্যান্য সবাই একজোট হয়েছে এনডিএর তলায়, এবং সেটা এনডিএর পক্ষে বেশ বড় রকমের একটা সুইং হয়েছে, 5-6% সুইং এনডিএর পক্ষে হয়েছে। ওকে, অর্কদা 2020 সালে যে ডেটা আমরা দিলাম সেখানে কিন্তু আদার্স যারা অন্যান্যরা 18% ভোট পেয়েছিল, সিট পায়নি, বাট 18% ভোট 121টা কেন্দ্রে যেখানে গতকাল ভোট হয়েছে। এই পার্সেন্টেজ অর্থাৎ 18% সুইং, অর্থাৎ এবার কি আপনি যেভাবে বললেন এই 18% কি ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে 2025 সালে যে ভোট হয়েছে সেখানে? এখানে এনডিএর ভোট বাড়বে, আরজেডির ভোট কমবে, আর আদার্সরা কমবে বলছেন? হ্যাঁ, আদার্সরা ওরকমই পাবে, কিন্তু আসলেই প্রশান্ত কিশোরের দল কয়েকটা পাবে, ওই বাকি ভোটটা বিভিন্ন দলের মধ্যে স্প্লিট হয়ে যাবে, ওটা একযোগে কোনো দল পাবে না। আচ্ছা, তার মানে গতকালকেই মোটামুটি ডিসাইডিং হয়ে গেছে বলছেন, মানে যে কটা বাকি রয়েছে 243টার মধ্যে 121টা হয়ে গেল। ট্রেন্ড খুব স্পষ্ট, এনডিএর পক্ষে ট্রেন্ড আছে, এনডিএর পক্ষে ট্রেন্ড আছে। ওকে, অর্থাৎ আমরা একটা বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসবো, রাজ্যে এই মুহূর্তে কিন্তু এসআইআর নিয়ে একদম দক্ষযোগ্য ব্যাপার, শাসক এবং বিরোধী যা চলছে সবাই আপনারা দেখতে পাচ্ছেন। বিএলও এবং বিএলএ সাধারণ মানুষজন কিন্তু অনেক প্রশ্ন করছেন যে বিএলও আর বিএলএ বিভিন্ন রাজনৈতিক দলের, এবং দোষারোপ পাল্টা দোষারোপ এ তো আছেই, এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কিন্তু বারবার টেলিফোন করছেন। কেন করছেন, কি তার উদ্দেশ্য, এই নিয়েও কিন্তু আমরা অ্যানালিসিস করবো। ছোটো বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসবো আজকের পর্ব এই পয়েন্টগুলো থাকবে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। বিরতিতে যাওয়ার আগে আমরা আপনাদের সামনে বিহারে যে 121টা কেন্দ্রে 243টার মধ্যে ভোট হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করলাম। এক্সিট পোল নয়, কিন্তু কোন দিকে ট্রেন্ড, অর্থাৎ কি হতে পারে, এই পোলিং কি রিফ্লেক্ট করছে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, কম্প্যারিজন করে 2020 এবং 2025 পাশাপাশি রেখে। এবার আমরা একটু এই রাজ্যের দিকে আসি। এই রাজ্যে কিন্তু ভোট যত আসছে, অর্থাৎ সময় যত এগোচ্ছে, ভোটও তত এগিয়ে আসছে। এসআইআর চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এসআইআর নিয়ে কিন্তু মামলা, তার জন্য হলফনামা দিতে বলছে নির্বাচন কমিশনকে। অর্কদা, প্রথমেই জিজ্ঞেস করবো যে হলফনামা দিতে নির্দেশ হাইকোর্টের, সে দেবে এই নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে তো চলছে। এসআইআর নিয়ে কিচ্ছু হবে না, এসআইআর হবে সারা ভারতবর্ষে হবে। এখানে সব্যসাচীবাবু হাইকোর্টে গেছেন শুনেছি, ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। দেখুন, সুপ্রিম কোর্টে যখন বিষয়টা থ্রেড বেয়ে শুনানি হচ্ছে, উনি আবার কলকাতা হাইকোর্টে গেছেন কেন? উনি তাহলে সুপ্রিম কোর্টেই যেতে পারতেন, পার্টি হয়ে যেতে পারতেন। তামিলনাড়ু সরকার তো গেছে, এসআইআর হবে, এসআইআরকে কেউ আটকাতে পারবে না, সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর হবে। তাই অনর্থক ঘোলা জলে মাছ ধরে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে কোনো লাভ নেই। অর্কদা, এটা প্রশ্ন অনেকেই করছেন যে 2002 সাল কেন? 2000 যেহেতু আগের বার এসআইআর 2002 সালে হয়েছে, সেই জন্য ভিত্তিবর্ষ না, যে ভোটার লিস্টটা ফলো করা হচ্ছে 2002 সালই কেন? 2025 কি 2024 কেন হবে?
25 সালে কি এসআইআর হয়েছে না 24-এ এসআইআর হয়েছে? আচ্ছা। আগের এসআইআর সঙ্গে এই এসআইআর এর কম্প্যারিজন হবে, সেই জন্য ওটাকে ভিত্তিবর্ষ ধরা হয়েছে। বেশ, 2002 সালে যেহেতু হয়েছিল সেই জন্য ওকে। অর্থাৎ বিএলও এবং বিএলএ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তারা অনেক অভিযোগ উঠছে যে তারা সঠিকভাবে তাদের যে দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে তারা অধিকাংশ করছে দায়িত্ব পালন, অল্প কিছু সংখ্যক করছেন না, তারা শাস্তির মুখে পড়বে, গরমিল করতে পারবেন না। কেউ যদি ভাবেন যে ধুলো দেবেন নির্বাচন কমিশনের চোখে, সেটা সম্ভব নয়। এবার এমন প্রযুক্তিগত ব্যবস্থা কমিশন নিয়েছে, এবার কারচুপি গরমিল করা খুবই অসম্ভব। আর কোনো ভোটারদের উচিত নয় বিএলএদের হাতে ফর্ম দেওয়া, এবং কোনো জায়গা থেকে আপনারা ফর্ম নেবেন না। বিএলওরা আপনার বাড়িতে আসবে, তখনই তাদের কাছ থেকে ফর্ম নেবেন। চায়ের দোকানে, গাছের তলায়, যে কোনো দলের অফিস থেকে যদি ফর্ম ফিল করা হয় আপনারা নেবেন না। অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন, না হলে বিএলও আপনাদের বাড়িতে আসবে, 2টো করে ফর্ম দেবে, একটা ফিল আপ করে তাদের হাতে দেবেন, একটা আপনার কাছে। ফিল আপ তো করার জন্য সময় পাবে তারা? নিশ্চয়ই, কেন সময় পাবে না? 2-3 দিন দেখে ফিল আপ করে তারপরে জমা দেবে। বেশ, তাহলে ওভারঅল এসআইআর নিয়ে এই মুহূর্তে যা চলছে অর্কদা, তাতে এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে আপনি মনে করছেন? না, এখন যে তো টাইম সবে ফ্রেম শুরু দেওয়া হয়েছে, কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, আরও কিছুদিন যাক, তাহলে বিষয়টা স্পষ্ট হবে। এখনো পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক, এইটুকু বলা যেতে পারে। বেশ, এবার আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিকে যাব। আপনাদের জানিয়ে রাখি যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, সেই মনে আছে দিনগুলোর কথা আপনাদের, সেখানে নাকি ডোনাল্ড ট্রাম্প ইন্টারফেয়ার করে সংঘর্ষ বিরতি অর্থাৎ সিজ ফায়ার নাকি ডোনাল্ড ট্রাম্প ক্রেডিট নেন, সব ক্ষেত্রে বলেন। রিসেন্টলি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট তিনি দাবি করেছেন, প্রেস কনফারেন্স করে দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর খুব ভালো বন্ধু, এবং সেখানে এই দিওয়ালিতে, এই কালী পুজোর সময় দিওয়ালি সেলিব্রেশন হয়েছিল হোয়াইট হাউসে, এবং তাদের মধ্যে কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি কথাবার্তা হয়। অর্কদা? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পর্ক আছে। ট্রাম্প তো পরের বছর ভারত সফর করবেন বলেছেন, বাণিজ্য চুক্তি নিয়ে জটিলতা কেটে যাবে। আর ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে যে ট্রাম্প যে দাবিগুলো করছেন, সেই দাবিতে ভারত সরকার কখনো সহমত হয়নি, ভবিষ্যতেও হবে না। ওটা ট্রাম্প নিজের মতো করে করছেন। দুদেশের সম্পর্কের ভিত্তি খুব মজবুত, ভবিষ্যতেও মজবুত থাকবে, বাণিজ্য চুক্তিও সম্পাদিত হবে। বেশ, কিন্তু অর্কদা এখানে পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রী ভারত সরকারের, তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন চলছে। আমার প্রশ্ন, এই তেল কেনা নিয়ে যা সিচুয়েশন হয়েছিল, ভারতবর্ষ তার নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতবাসীর স্বার্থ যেখানে সুরক্ষিত হয় সেখান থেকে তেল কিনবে। পৃথিবীর কোনো দেশ ভারতবর্ষকে ডিকটেট করতে পারে না যে এখান থেকে তাকে তেল কিনতে হবে। ভারত রাশিয়া থেকেও কিনবে, আমেরিকা থেকেও কিনবে, যেখান থেকে সস্তায় তেল পাবে সেখান থেকে কিনবে, এর বাইরে কিছু নেই। ওকে অর্কদা, একদম লাস্টে যাব বাংলাদেশ টপিক নিয়ে। বাংলাদেশে এই মুহূর্তে একটু যদি রাজনৈতিকভাবে কি অবস্থা? বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল। নির্বাচন কবে হবে কেউ জানে না। ইউনূস রাষ্ট্রপতি হতে চাইছেন, তার জন্য ষড়যন্ত্র করছেন। পাকিস্তানের কোলে উঠে গেছে বাংলাদেশ, বাংলাদেশ জঙ্গি দেশে পরিণত হতে চলেছে। ভারতের পক্ষে খুব উদ্বেগজনক। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকে হট সিটে হট টকে আমরা যা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, বিহারের দিকে কিন্তু প্রত্যেকের নজর, আমাদের প্রত্যেকের নজর। এসআইআর হওয়ার পর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর কিন্তু বিহারে ভোট হচ্ছে, এবং সেখানে 2020 ডেটা আমরা আপনাদের তুলে ধরলাম। 121টা কেন্দ্রে ভোট হয়ে গেছে কিন্তু গতকালকেই, এবং বিহারের হাওয়া কোন দিকে ভীষণ ইম্পর্ট্যান্ট অবজারভেশন আমাদের প্রত্যেকের কাছে। কিন্তু বিহারে কি এনডিএ ক্লিন সুইপ করবে, আর যদি করে সেখানে বিজেপি কটা আসন পেতে পারে? এবং গতকাল যেখানে যেখানে ভোট হয়েছে 121টা কেন্দ্রে, সেখানে কিন্তু মূলত 2020 সালের ভোটে কিন্তু মহাগঠবন্ধন আরজেডি 42টা সিট পেয়েছিল 61টার মধ্যে, এবং পাশাপাশি বিজেপি 32টা পেয়েছিল 59টার মধ্যে, মানে গত 2020 ভোটে, এবং জেডিইউ পেয়েছিল 23টা। 38% ভোট পেয়েছিল মহাগঠবন্ধন, যার মধ্যে আরজেডি আছে, আর 36% ভোট পেয়েছিল এনডিএ, যার মধ্যে বিজেপি আছে, এবং অন্যান্যরা 18% ভোট। এখন প্রশ্ন হচ্ছে, এই এসআইআর হওয়ার পর এই যে গতকাল যেখানে যেখানে 121টি কেন্দ্রে ভোট হলো, সেইখানে কি হতে পারে, কোন দিকে হাওয়া হতে পারে? প্রশান্ত কিশোর কতটা প্রভাব ফেলতে পারেন?
এদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে মিম সেখানকার যে রাজনৈতিক দল তারাও বা কতটা ভোট টানতে পারে কাটতে পারে সেদিকে থাকবে। কিন্তু আমরা এই বিশ্লেষণ থেকে আপনাদের সামনে যা তুলে ধরলাম তাতে কিন্তু অ্যাডভান্টেজ এনডিএ, শুধু তাই নয় ক্লিন সুইপের দিকে যাচ্ছে। মহিলা ভোট কিন্তু প্রচুর পরিমাণ পার্সেন্টেজ পোলিং হয়েছে এই 121টা কেন্দ্রে, এবং এসআইআর হওয়ার পর আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, অর্থাৎ কটা সিট কে পাচ্ছে 2020 সাথে যদি আমরা কম্পেয়ার করি, যখন রেজাল্ট বেরোবে আপনারা তখন জানতে পারবেন, বুঝতে পারবেন যে ডেটাগুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও 11 তারিখে নেক্সট ফেজ বাকি আছে, তারপর কাউন্টিং আর যেদিনকে ফলাফল বেরোবে সেদিনকে তো আমরা জানতেই পারবো, আপনাদের সামনে আমরা তখন বিশ্লেষণ করব। এর সাথে আমরা এসআইআর নিয়ে কিন্তু একদম বাকযুদ্ধ চরমে এখন শাসক বিরোধীর ভেতর থেকে রাস্তায় নামছেন শাসক দল আর এসআইআর নিয়ে, এবং তারা বলছেন যে এসআইআর যেভাবে করা হচ্ছে সেটি ত্রুটিমুক্ত হোক, এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে, এবং পাশাপাশি বিরোধী দলরা বলছে এসআইআর হবে না, ভোটও হবে না। আবার কোর্ট অবজারভেশন করে বলছেন, হাইকোর্ট বলেছে হলফনামা জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে 2002-এর লিস্ট কেন ফলো হচ্ছে সেদিকে কিন্তু আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। এবং এসআইআর শুরু হয়েছে, বিএলওরা আপনারা বাড়িতে বাড়িতে যাবেন, যদিও বেশ কিছু জায়গা থেকে কিন্তু এরকম অভিযোগ আসছেন যে বিএলওরা যা পয়েন্ট দেয়া হয়েছে নির্বাচন কমিশন ট্রেনিংয়ে যা বলেছেন সেটা তারা ফলো করছেন না কিংবা করতে পাচ্ছেন না। কিন্তু আমরা বলবো আপনাদেরকে, দর্শকদের, বিএলওরা যখন যাবে আপনাদের বাড়িতে শুধুমাত্র এনুমারেশন ফর্ম, আগের পর্বেই আমরা আপনাদেরকে ডেমো দেখিয়েছিলাম, দেখে নেবেন। এনুমারেশন ফর্ম কিন্তু নেবেন, নেওয়ার পর 2 কপি আপনাকে দেবে, 1টা কপি আপনাদের কাছে থাকবে, 1টা কপি বিএলওরা এসে কিন্তু কালেক্ট করে নিয়ে চলে যাবেন এবং আপলোড করে দেবেন। এটাই হচ্ছে পদ্ধতি। তার সাথে একদম শেষ দিকে আমরা আলোচনা করলাম ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল, মনে করে দেখবেন কয়েক মাস আগেকার ঘটনা, সেখানে ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি নাকি তিনি করেছিলেন, যুদ্ধ থামিয়েছিলেন, সব ক্ষেত্রে বলে যান মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, হি ইজ আ ওয়ান্ডারফুল ম্যান, সব ক্ষেত্রে বলেন। এবং রিসেন্টলি ক্যারোলিন লেভিট, হোয়াইট হাউসের প্রেস সচিব, তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদি অর্থাৎ ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রীর ফোনে টেলিফোনিক কনভারসেশন হয়, দিওয়ালি পালন করা হয়েছে, এবং এটাই প্রমাণ করার চেষ্টা করেছেন যে দুই দেশের মধ্যে অর্থাৎ দুই নেতার মধ্যে অর্থাৎ নরেন্দ্র মোদি ভারতবর্ষের অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিন্তু খুব ভালো সম্পর্ক, এবং বাণিজ্যিক ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এই মোটামুটি থাকলো আমাদের আজকের হট সিটে হট টকের পর্বে। আমাদের সব নজর থাকবে বিহারের দিকে, এখনও একটা ফেজ বাকি, 11 তারিখ সেখানে ভোট, এবং তারপর তো ফলাফল আছেই। আর রাজ্যে এসআইআর কীভাবে চলে সে নিয়েও আমরা পর্ব করব। আজকের পর্ব দেখবার জন্য ধন্যবাদ, কেমন লাগলো জানাবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।